ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। তো তোমরা জানো আমাদের নতুন ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে, যে ব্যাচের নাম হচ্ছে অগ্নি ব্যাচ। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা আপকামিং পরীক্ষা অনুযায়ী প্রিপারেশন করাচ্ছি। আমাদের আজকে ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ইংলিশের ডেসক্রিপটিভের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো দেখো আমাদের শনি রবি সোম আমাদের 3 দিন ইউটিউবে ক্লাস হয়, ফ্রি ক্লাস তোমরা জানো। আর দেখো আমাদের সব তো আমাদের এইভাবে ইউটিউবে তো কথা ইন্টারাক্ট করা সম্ভব নয়। তো আমাদের সঙ্গে যদি ইন্টারাক্টের মাধ্যমে মানে তোমরা নিজেরাও বলতে পারো, আমরা সমস্যাগুলো শুনতে পারি। তো এই জন্য আমাদের অপারেশন সিন্দুর ব্যাচ বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, জানো তোমরা, সেই ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো। তো দেখো চলে এলাম আজকের ডেসক্রিপটিভের প্রথম ক্লাস নিয়ে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। এবার আমরা শিখবো হাউ টু রাইট এ রিপোর্ট। ঠিক আছে, তো ডেসক্রিপটিভ ক্লাস শুরু করার আগে বেশ কিছু কথা আমাদের অবশ্যই জানা দরকার। সেগুলো কি? দেখো, ডেসক্রিপটিভে আমরা অনেকে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ডেসক্রিপটিভ লেখা ছেড়ে দিয়েছি। তো সেই প্যাটার্ন থেকে আমরা পুরোপুরি কিন্তু ডিট্যাচড। তো নতুন করে শিখতে আমাদের একটু কষ্ট হবে, ঠিক। আর অনেকের ডেসক্রিপটিভে দুর্বলতা থাকে। তো যাদের দুর্বলতা আছে, দেখো দুর্বলতা সবারই থাকে, কিন্তু আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, যাতে যে কোনো ধরনের রিপোর্ট দিলে আমরা লিখতে পারি। আর দেখো, আমাদের ডেসক্রিপটিভে একটা মেন ফ্যাক্টর হচ্ছে টাইম। ঠিক আছে, তো আমরা সময়কে ম্যানেজ করে টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে কিভাবে ডেসক্রিপটিভ লেখা কমপ্লিট করব সেগুলো সব শিখবো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস কি হবে? হাউ টু রাইট আ রিপোর্ট। তো চলো ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা রিপোর্ট লেখার আগে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং এ তাদের মধ্যে পড়ে। ধরো রিপোর্ট, ডেসক্রিপটিভের কি আমাদের রিপোর্ট রাইটিং, রিপোর্ট, লেটার, প্রেসি, এইগুলো না প্রত্যেকটারই কোনো না কোনো ফরম্যাট থাকে। এই একটা ফরম্যাট মেনে চলে। তো আমরা বেসিক কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ফরম্যাটগুলো শেখার। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আমরা কন্টেন্ট হয়তো খুব ভালো লিখি কিন্তু ফরম্যাটের জন্য নাম্বার পাই না। ঠিক আছে, তো আমরা ফরম্যাটটাও লেখা শিখবো। ক্লিয়ার? আর আমাদের যেন এসআই এর একদম নতুন প্যাটার্ন চালু হয়েছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন। তো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করানো হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে লিখবো রিপোর্ট কত ধরনের হয়। তো রিপোর্ট হচ্ছে জেনারেলি দু ধরনের, কম্পিটিটিভ এক্সাম বেসিসে আমাদের জেনারেলি দু ধরনের লাগবে। কি কি? দেখো, একটা হচ্ছে রিপোর্টের মধ্যে, একটা আমাদের হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট, একটা লিখবো এডিটোরিয়াল রিপোর্ট, এডিটোরিয়াল। আর একটা হচ্ছে নন এডিটোরিয়াল, নন এডিটোরিয়াল, নন এডিটোরিয়াল। তো আমরা দু ধরনের লেখাই শিখবো, এডিটোরিয়াল কিভাবে লিখতে হয় সেটাও শিখবো, নন এডিটোরিয়ালও কিভাবে লিখতে হয় সেটা শিখবো। কিন্তু আমরা প্রথম স্টার্ট করব নন এডিটোরিয়াল দিয়ে লেখার। তো দেখো, দুটো ক্যাটাগরি যেমন আছে, দুটো নিশ্চয়ই তাদের মধ্যে পার্থক্যও কিছু আছে। তো এডিটোরিয়াল এবং নন এডিটোরিয়ালের পার্থক্য কি ভালো করে বুঝবো। ধরো, কোনো এক জায়গায় গতকাল একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকাল একটা বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমরা যখন, বা কোনো রিপোর্টার যখন ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে কোনো রিপোর্ট লিখবেন, সরি এটা এডিটোরিয়াল নয়, এটা হচ্ছে নন এডিটোরিয়াল। তাহলে কোনো একটা বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে ধরো, এবার ওই ঘটনাটা নিয়ে কোনো একজন এডিটার, বা আমি ধরো এডিটার, বা আমরা এডিটার লিখবো, তাহলে সেটা কিন্তু পড়বে নন এডিটোরিয়ালের মধ্যে। এইবার ধরো ওই একই জায়গায়, মানে রেগুলারলি প্রত্যেক মাসে মাসে বাস অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটাতেই, তাহলে কি তখন সেটা জেনারেল ইস্যু। তাহলে তখন সেটা নিয়ে যখন লেখা হবে তখন কি হবে, তখন সেটা এডিটোরিয়াল রিপোর্ট। তাহলে একদিনের ঘটনা নিয়ে যখন আমি লিখবো সেটা হবে এডিটোরিয়াল রিপোর্ট, একদিনের ঘটনা বা দুর্ঘটনা। কিন্তু ওই ঘটনাটাই যখন জেনারেলাইজড সেন্সে ব্যবহার হবে, মানে দীর্ঘদিন ধরে ঘটতেই থাকবে, সেটা নিয়ে যখন লিখবো সেটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। তাহলে এডিটোরিয়াল রিপোর্ট মানে মাথায় রাখবো জেনারেল ইস্যু, আর এটা হচ্ছে টেম্পোরারি ইস্যু। ক্লিয়ার? যেমন ধরো আরেকটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি, দেখো ভারত আর চীনের ঝামেলা তো দীর্ঘদিনের,
মানে দুটো দেশের দ্বন্দ্ব। তো সেটা নিয়ে যখন লিখবো তখন সেটা হচ্ছে জেনারেলাইজড সেন্স, সেটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। কিন্তু একদিনে যদি ভারত আর ইন্ডিয়ান আর্মি এবং চীনের আর্মির মধ্যে কোনো সমস্যা হয়, ওই একদিনের ঘটনাটা নিয়ে যখন আমরা লিখবো তখন সেটা কি হবে, তখন সেটা হবে নন এডিটোরিয়াল রিপোর্ট। তো আর কিছু বেসিক ডিফারেন্স আছে কি, এই এডিটোরিয়াল রিপোর্টে, এই নন এডিটোরিয়াল রিপোর্টে কখনো পার্সোনাল মতামত দেওয়া যায় না। পার্সোনাল কোনো স্টেটমেন্ট এটাতে উল্লেখ করা যায় না। পার্সোনাল স্টেটমেন্ট এই নন এডিটোরিয়াল রিপোর্টে কখনোই দেওয়া যায় না। এবার তাহলে বলবো এডিটোরিয়াল রিপোর্টে কি দেওয়া যায়? হ্যাঁ, এডিটোরিয়াল রিপোর্টে দেওয়া যায়, কিন্তু সেটা আমি ইনডাইরেক্টলি দেবো। হয়তো সেটা আমারই মত, কিন্তু সেটা অন্যভাবে লিখবো। ঠিক আছে, ডাইরেক্টলি যে আমার মতে এরকম নয়। আর কি, এই এডিটোরিয়াল রিপোর্টে যেমন একটা ধরো প্রবলেম দেওয়া থাকবে, সেখানে প্রবলেমের সঙ্গে একটা সমাধানও দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এডিটোরিয়াল রিপোর্ট হচ্ছে কি জেনারেলাইজড ইস্যু নিয়ে লেখা, আর নন এডিটোরিয়াল রিপোর্ট কি টেম্পোরারি ইস্যু নিয়ে লেখা। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। তো আমরা আজকে শুরু করব নন এডিটোরিয়াল রিপোর্ট। ঠিক আছে, এটা এবার নন এডিটোরিয়াল রিপোর্ট আসে কোন পরীক্ষায়? ধরো সামনে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, এসআইও আসতে পারে। ঠিক আছে, এবার দেখো, তাহলে রিপোর্ট রাইটিং শেখার আগে আমরা কিছু ফরম্যাট উল্লেখ করব, ফরম্যাট লিখব। তাহলে লিখব রুলস অফ রিপোর্ট রাইটিং। রুলস রুলস অফ রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং, রুলস অফ রিপোর্ট রাইটিং। প্রত্যেকটা ডেসক্রিপটিভ ক্লাসেরই আমাদের কিছু নিয়ম, বেসিক নিয়ম কিন্তু জানতে হবে। নিয়ম না নিলে আমরা লিখতে পারবো না, বা লিখলেও সেটা ভুল লিখবো। তো 1 নাম্বার রুলস লিখবো, 1 নাম্বার রুল লিখবো, প্রত্যেকটি রিপোর্টের প্রত্যেকটি রিপোর্টের প্রত্যেকটি রিপোর্টের একটি টাইটেল বা শিরোনাম থাকে। প্রত্যেকটি রিপোর্টের একটি টাইটেল বা শিরোনাম থাকে। আমরা দেখবে যখন পেপার পড়ি, হঠাৎ করে কি লেখাটা শুরু হয়ে যায়, একটা হেডিং থাকে, সেটাকেই বলে টাইটেল। তাহলে প্রত্যেকটি রিপোর্টের একটি টাইটেল বা কি থাকে, শিরোনাম থাকে। এইবার দেখো, আমি শিরোনামটা কি যা খুশি লিখে দেবো? অবশ্যই না। আবার এমন কিছু লিখবো না যেটাতে আমাদের পাঠকরা বিরক্ত হয় বা পড়তে সেটার প্রতি ইন্টারেস্ট না পায়। দেখো, পেপারে আমি যখন রিপোর্টটা লিখবো, রিপোর্টটা কেন লিখবো? যাতে সেটা পাঠকের কাছে পৌঁছায়। সেটা একটা ইনসিডেন্ট হোক বা একটা অ্যাক্সিডেন্ট হোক, ধরো কারো দুর্ঘটনাই ঘটে গেল কোনো একটা, তা রিপোর্টটা লেখার আমার উদ্দেশ্য কি? পেপারটা পড়ে যাতে জানতে পারে সকলে। সবার কাছে তো মোবাইল বা 4G 5G কানেকশন থাকে না, কিছু দুর্গম এলাকা থাকে, সেখানে তো পেপারটা অন্তত যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে রিপোর্টের লেখার মাধ্যমে যে পাঠককে কোনো ঘটনা, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ইনসিডেন্ট হতে পারে, সেটা সম্পর্কে অবগত করা বা জানানো। তাহলে তার জন্য কি প্রত্যেকটি রিপোর্টে একটি টাইটেল বা শিরোনাম থাকে। দেখো, তুমি যদি পেপার পড়তে গিয়ে হঠাৎ খবর শুরু হয়ে যায়, তুমি পড়বে? আমরা আকর্ষিত হই কিসে থেকে? টাইটেলটা থেকে। তো কি লিখবো তার পরের পয়েন্ট? টাইটেলটি সব সময় টাইটেলটি সব সময় টাইটেলটি সব সময় আকর্ষণীয় হতে হয়। আকর্ষণীয় টাইটেলটি সব সময় আকর্ষণীয় হতে হয়, মানে অ্যাট্রাকটিভ। এইবার আমি অ্যাট্রাকটিভ করতে গিয়ে এমন কিছু টাইটেল লিখবো না যেটা আমি লিখতে গিয়ে মেন টপিক থেকেই বেরিয়ে গেলাম। সেটা যেন বাস্তবসম্মত হয় এবং যে টপিকের উপর আমি রিপোর্টটা লিখছি তার সঙ্গে যেন রিলেটেড হয়, কানেক্টেড হয়। একদম পুরোপুরি অড টাইটেল দিয়ে দিলাম বা নিজের ইচ্ছা মতো যা খুশি টাইটেল দিলাম, এরকম নয়। ঠিক আছে, 3 নাম্বারে লিখবো আকর্ষণীয় হয়, আরেকটা লিখবো এই সঙ্গে অ্যাড করব, টাইটেল টাইটেল 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে, টাইটেল 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, ওয়ার্ডে লিখতে হয়। এবার কেউ বলবে যে আমার কি বেশি হয়ে গেলে নাম্বার কেটে নেবে?
দেখো নাম্বার কাটবে না, কিন্তু আমি একটা রেঞ্জ ধরে চলবো 5 থেকে 8। ঠিক আছে? এবার আমার যদি 5 এর জায়গায় 4 হয় বা 8 এর জায়গায় 9 হয়, সেটা কোনো মানে সেরকম খুব বেশি প্রভাব ফেলবে না। ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করব 5 থেকে 8 ওয়ার্ডে রাখার। তারপরে 3 নাম্বার লিখব, টাইটেলের নিচে টাইটেলের নিচে টাইটেলের নিচে বাই এ স্টাফ রিপোর্টার বাই এ স্টাফ রিপোর্টার কথাটি উল্লেখ করব। বাই এ স্টাফ রিপোর্টার কথাটি উল্লেখ করব। বাই এ স্টাফ রিপোর্টার কথাটি উল্লেখ করব। এই বাই এ স্টাফ রিপোর্টার কথা আমরা বাংলাতে বলি, দেখবে নিজস্ব সংবাদদাতা, ওইটাই হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে কি, এইবার হ্যাঁ, টাইটেলে আমি আন্ডারলাইন করব। আন্ডারলাইন করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আন্ডারলাইন করব। ঠিক আছে? এইবার টাইটেলটা শুরু হওয়ার পর আমরা কি শুরু করি? যে কোনো ঘটনা শুরু হওয়ার সময় কি বলতো, একটা জায়গার নাম দেওয়া থাকে আর একটা তারিখ দেওয়া থাকে। এইবার জায়গার নাম যদি দেওয়া না থাকে পয়েন্টে, এবং তারিখ যদি দেওয়া না থাকে, জায়গার নাম তারিখ দুটোই যদি দেওয়া না থাকে, তাহলে কি করব, আমি পরীক্ষার তারিখটা ধরে এগোবো। ধরে নাও পরীক্ষার তারিখ ধরো 12ই জুন। পরীক্ষার তারিখ 12ই জুন, তুমি একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্ট লিখছো। 12ই জুন আমার পরীক্ষার তারিখ। ঠিক আছে? অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্টটা লিখছো। এবার আমি ডেটের সময় 12ই জুন লিখবো, কিন্তু ঘটনাটা ঘটবে যেটা যখন লিখবো সেটা 11ই জুন লিখবো। এইবার যদি আমাকে ডেট উল্লেখ করে দেয়, সেখানে আমি সেই ডেটটা উল্লেখ করব। আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো, সেটা হচ্ছে রিপোর্টে যদি পয়েন্টে উল্লেখ করা থাকে তো ভালো কথা, যদি পয়েন্টে উল্লেখ করা না থাকে, রিপোর্টের পয়েন্টে উল্লেখ করা না থাকলে, পয়েন্টে উল্লেখ করা না থাকলে উল্লেখ না করা থাকলে থাকলে কোনো জায়গার নাম কোনো জায়গার নাম কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, এসব উল্লেখ করা যাবে না। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এসব উল্লেখ করা যাবে না। এসব উল্লেখ করা যাবে না। তাহলে যদি রিপোর্টের পয়েন্টে আমাকে উল্লেখ করে দেয়, ধর একটা জায়গার নাম দিল কলকাতা, বা কোনো ব্যক্তির নামও সেখানে উল্লেখ করা আছে যে তিনি উপস্থিত ছিলেন বা কিছু, সেক্ষেত্রে আমি উল্লেখ করব। কিন্তু রিপোর্টের পয়েন্টে যদি কোনো নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, যদি পদের নাম যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা কিন্তু সেটা নিজের ইচ্ছা মতো একটা বসাবো না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, যদি জায়গার নাম আমি উল্লেখ না করি, তাহলে রিপোর্টটা হয়েছে বোঝাবো কি করে? সেখানে জায়গার নামের জায়গায় আমি XYZ ব্যবহার করতে পারি, ABC ব্যবহার করতে পারি, এরকম দিয়ে এই লেটার দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে? ধরো আমি রিপোর্ট লিখছিলাম নর্মালি কলকাতা দিয়ে, কলকাতার জায়গায় আমি XYZ লিখে দিলাম। এইবার এখানে রিপোর্ট লিখতে লিখতে ধরো তুমি জায়গার নাম লিখেছো XYZ। এবার হঠাৎ করে হয়তো কোনো একজন, ধরো কোনো অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে কোনো একটা অতিথিকে নিয়ে আসতে হবে, যে তুমি দ্য অনারেবল গেস্ট বললেন দিয়ে আবার XYZ লিখে দিলে। এরকম যেন না হয়। যদি আমি জায়গার নামের জায়গায় XYZ উল্লেখ করি, তো ব্যক্তির নামের ক্ষেত্রে আমি ABC ইউজ করব। ঠিক আছে? আর যদি ডেট না দেওয়া থাকে, তাহলে পরীক্ষার দিনের ডেটটা আমি উল্লেখ করব। ক্লিয়ার? এইবার আমাদের টাইটেল গেল, টাইটেলের নিচে বাই স্টাফ রিপোর্টার লেখাটা গেল। এইবার আমাদের শুরু হচ্ছে কি, বডিটা লেখাটা শুরু করবে। লেখা শুরু হওয়ার সময় কি থাকে? প্রথমে থাকে অ্যাড্রেস লাইন, প্রথমে থাকে প্রথমে থাকে অ্যাড্রেস ও ডেট লাইন। প্রথমে থাকে অ্যাড্রেস ও ডেট লাইন, প্রত্যেকটা আসবো। ডেট লাইন, ধরো তুমি রিপোর্টটা লেখা স্টার্ট করলে,
মানে এখানে টাইটেল লিখলে, টাইটেল নিচে বায়ে স্টাফ রিপোর্টার লিখলে, এবার ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হওয়ার সময় প্রথমে কি থাকে, আমার ডেটটা থাকে আর জায়গার নামটা থাকে, তারপরে আমরা লেখা স্টার্ট করি। তো আমাদের ওই বায়ে স্টাফ রিপোর্টার কথাটা যখনই লেখা শেষ হবে, তারপরে আমাদের রিপোর্টের বডিতে ঢুকছি, বডিতে প্রথমে আমি কি লিখবো, অ্যাড্রেস ও ডেডলাইন। এবার অ্যাড্রেস ও ডেডলাইন ওখানে থাকে, ওখানে কি থাকে বলো তো, প্রথমে থাকে জায়গার নাম। আমি একটা জায়গার নাম দিয়ে বোঝাচ্ছি লেখার জন্য, বোঝার সুবিধার জন্য। ধরো কলকাতাতে একটা ঘটনা ঘটছে, বাস দুর্ঘটনা, তাহলে প্রথমে আমি কি লিখবো, কলকাতা, তারপরে কমা দেবো। এইবার ধরো জুনের 12 তারিখ বললাম ডেটটা, তাহলে কি করে লিখবো ডেটটা, জুন 12 বা 12 জুন লিখতে পারো। 12 জুন, টিএইচ দিয়ে 12 জুন, জুন 12 এরকম নয়, জুন 12 বা 12 জুন। তারপরে সালটা উল্লেখ করব 2025, ঠিক আছে। তারপরে কি করব, কোলন, কোলন দিয়ে লেখা স্টার্ট করব এইখান থেকে, এই নিচে থেকে নয়, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নোটের মতো এখানে একটা পয়েন্ট দিলাম দিয়ে নিচে থেকে লেখা শুরু করলাম, ওরকম নয়। তাহলে আরেকবার আলোচনা করি, তাহলে প্রত্যেকটা রিপোর্টের কি থাকবে, একটা টাইটেল বা শিরোনাম, আর টাইটেলটি সবসময় আকর্ষণীয় হতে হবে, কারণ আকর্ষণীয় হলে তবেই পাঠক মানে সেটাতে আকৃষ্ট হবে, এবং সেটাতে আকৃষ্ট হওয়ার ফলে পুরো রিপোর্টটা পড়বে। আর রিপোর্টটা পড়ানোর উদ্দেশ্য কেন, কারণ রিপোর্টটা লেখার হয়েছেই তো ওই জন্য, যাতে পাঠকের কাছে তথ্যটা পৌঁছায়। এবার টাইটেল লিখতে হবে 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে। টাইটেলের নিচে বাই এ স্টাফ রিপোর্টের কথাটি লিখবো। তারপরে কি, রিপোর্টে যদি পয়েন্ট উল্লেখ করা না থাকে, তাহলে কোনো জায়গা, ব্যক্তির নাম এসব উল্লেখ করা যাবে না। তাহলে এর জায়গায় আমি লিখবো কি, এক্স ওয়াই জেড এবিসি এইসব। আর প্রথমে থাকে, এবার অতদূর গেলাম, ডেট লাইন, অ্যাড্রেস লাইন। এবার শুরু হচ্ছে ডেট লাইন ও অ্যাড্রেস লাইন। ওখানে কি থাকে, প্রথমে থাকে জায়গার নাম, জায়গার নামের পর কমা দিয়ে ডেটটা লিখবো, ডেটের পর আমি সালটা উল্লেখ করব, তারপরে কোলন দিয়ে লেখা স্টার্ট করব। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পয়েন্ট। দেখো আমাদের ফরম্যাটে কিন্তু একটা নাম্বার থাকে, ফরম্যাট যদি ঠিক না হয়, ঘর যদি ধরো পরিষ্কার না থাকে, তোমার ঢুকতে মনে হবে? তো সেরকম ফরম্যাট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু যিনি খাতাটা দেখবেন ডেসক্রিপটিভে, তারও কিন্তু পড়তে সেটা মন হবে না। ঠিক আছে, তাহলে সব সময় আমরা ফরম্যাটটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করব, আর রিপোর্ট যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করব। ধরো একটা স্পেলিং মিস্টেক হতেই পারে, একটা গ্রামাটিক্যাল মিস্টেক হতেই পারে, সেটা আমি কাটবো না এইভাবে, আমাদের অভ্যাস মতো এরকম ভাবে কাটবো না, এই একটা দাগ দিয়ে কাটবো। ঠিক আছে, এইবার আসি ওয়ার্ড লিমিটে। ওয়ার্ড লিমিট কি করব, যেখানে আমার ওয়ার্ড লিমিট বলা থাকবে না, তাহলে কোথায় থাকবে না, ধরো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপে তোমরা জানো হয়তো সিলেবাস, যে 1 ঘন্টায় 6টা ডেসক্রিপটিভ লিখতে হয়। তো সেখানে রিপোর্টে থাকে 15 নাম্বার, পিএসসি ক্লার্কশিপে আমাদের রিপোর্টে থাকে 15 নাম্বার। এইবার 15 নাম্বার রিপোর্ট থাকে, প্রেসি থাকে 20, ট্রান্সলেশন থাকে 15। এইবার ভালো করে বোঝো, আমার 15 নাম্বারে লিখতে হবে মানে আমি লিখেই যাব 150 ওয়ার্ড, 250 ওয়ার্ড, এমন নয়, কারণ আমাকে ব্যাক অফ দ্য মাইন্ড খেয়াল রাখতে হবে যে আমার টাইম কিন্তু খুব সীমিত। পিএসসি ক্লার্কশিপে যেমন 1 ঘন্টা লিখতে গেলে 6টায় 1 ঘন্টা লিখতে হয়, 6টা টপিক 1 ঘন্টায় লিখতে হয়। তো আমাকে যদি ওয়ার্ড লিমিট উল্লেখ করা না থাকে, তাহলে আমি ব্যাক অফ দ্য মাইন্ড ওয়ার্ড লিমিট 100 নিয়ে চলবো। ঠিক আছে, এইবার যদি দেখো তুমি রিপোর্ট শেষে লিখছো, কোনো কারণে হয়তো তোমার টাইম অনেক বেঁচে আছে, সেক্ষেত্রে আমি 120 মিনিমাম ম্যাক্সিমাম যাব। ঠিক আছে, তাহলে ব্যাক অফ দ্য মাইন্ড আমি 100 ধরে চলবো। তাহলে আজকে একটা ডেমো রিপোর্ট আমরা লেখা শুরু করব। আর কি, আমরা যত কারেন্ট টপিক, সেই কারেন্ট টপিকের উপর বেশি আসে কোশ্চেন, জানো, সেটা রিপোর্ট হোক বা যে কোনো কিছু হোক, কারেন্ট টপিকের উপর বেশি আসে। তো রিসেন্ট ঘটনা বা কারেন্ট টপিকের উপর প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমাদের ক্লাসে ডে বাই ডে আলোচনা করা হবে, প্লাস লিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করব ফার্স্ট ক্লাস, কিভাবে রিপোর্ট লিখতে হয়। তো তোমরাও নোট করবে, আজকে একদম একটা অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু করব। ঠিক আছে, তো লেখো, রাইট আ রিপোর্ট, রাইট আ রিপোর্ট, রাইট আ রিপোর্ট on a bus accident, write a report on a bus accident, ধরো বললো in XYZ এরিয়া বা লোকালিটি, শুধু ধরো এইটুকু বলে দিয়েছে। তাহলে কি বলেছে, ওই XYZ এরিয়াতে একটি বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, এখানে ধরো ধরে নাও পয়েন্ট নেই, তাহলে আমরা রিপোর্টটা কিভাবে স্টার্ট করব। আর অনেকের সমস্যা হয়, লিখতে হয়তো পারো কিন্তু ওয়ার্ড কিভাবে বাড়াবো সেটা আমাদের মাথায় আসে না।
ঠিক আছে? তো সেটাও আস্তে আস্তে শিখবো। বেশ। তো আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের প্রথম কি ছিল? প্রথমে প্রত্যেকটা রিপোর্টের একটা টাইটেল থাকে, তাই তো? এইবার দেখো কি বলেছিলাম আরেকটা পয়েন্ট, যে টাইটেলটা আই ক্যাচিং হতে হয়। টাইটেলটা আকর্ষণীয় কেন হতে হয়? ধরো একটা তুমি টাইটেল দিলে, যেটা আমরা মাধ্যমিকের সময় লিখতাম, যে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। এবার টাইটেলে তুমি যখনই লিখবে, তাহলে ইংলিশে যদি করি হরিবল বাস অ্যাক্সিডেন্ট। দেখো আমাদের দৈনন্দিন জীবনে এরকম ঘটনা এত ঘটে না, যে বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে অলরেডি তোমার মনে একটা ডেটা আছে, যে হয় কোনো বেপরোয়া গতির জন্য ঘটবে, বা ড্রাইভারের নেগলিজেন্সির জন্য ঘটবে, কিছু জন আহত হবে, কেউ মারা যাবে, হসপিটাল নিয়ে যাবে। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড শুধু, এবার শুধু আমরা দেখবে সময়টা আর মানে প্লেসটা দেখে বেরিয়ে যায়, কিন্তু ওটা তো আমাদের উদ্দেশ্য নয়। পাঠক যদি নাই পড়ে তাহলে রিপোর্ট তার লেখা বৃথা। তাহলে রিপোর্টটা এমন কিছু লিখবো, রিপোর্টে যেন সাসপেন্স থাকে, মানে সরি টাইটেলটা এমন লিখবো, টাইটেলে যেন একটা সাসপেন্স থাকে। এইবার টাইটেলটা পড়ে যাতে পাঠক পড়ে এবং পুরো রিপোর্টটা পড়ে ডেটাটা জানতে পারে। ঠিক আছে? তাহলে এর সম্পর্কে ওই হরিবল বাস অ্যাক্সিডেন্ট, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট ওইসব কিন্তু লিখবো না। ঠিক আছে? তাহলে কি লিখবো? ধরো একটা টাইটেল দিলাম, যে আ টেরিবল অ্যাক্সিডেন্ট, আ টেরিবল অ্যাক্সিডেন্ট, a terrible accident snatched, SNATCHED, snatched 10 lives, 10 lives, a terrible accident snatched 10 lives, মানে কি? A terrible accident snatched মানে কি? একটি ভয়ঙ্কর দুর্ঘটনা কি করলো? 10 জনের জীবন ছিনিয়ে নিল। এইবার দেখো তো, আমি কোথাও এখানে উল্লেখ করেছি যে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা? তাহলে দেখো যখন পাঠক পড়বে যে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা 10 জনের জীবন ছিনিয়ে নিল, এবার 10 জন মারা যাওয়াটা কিন্তু খুব একটা ছোটখাটো ব্যাপার নয়। তাহলে যখন যে পাঠক পড়বে সে দেখবে দুর্ঘটনাটা কি এমন হলো দেখি তো, যে 10 জন মারা গেল। তাহলে টাইটেলে আমি একটা সাসপেন্স রেখে দেবো। ঠিক আছে? বেশ, টাইটেল আমার লেখা শেষ হলো। টাইটেল কি বললাম? 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে। আর একটা জিনিস, টাইটেলের ফার্স্ট অক্ষরগুলো আর্টিকেল আর প্রিপজিশন বাদ দিয়ে ফার্স্ট লেটারগুলো বড় হাতের দেবো, ক্যাপিটালে। এবার এখানে এটা কি, এখানে যেহেতু শুরু হচ্ছে টাইটেলটা এ দিয়ে, সেজন্য আমাকে এটা ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের ক্ষেত্রে আমি ফার্স্ট বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটার আমি ক্যাপিটাল লেখার চেষ্টা করব। ঠিক আছে? আর যেখানে আমার নাম্বার থাকবে না, নাম্বারগুলো ডিজিটে লিখবো, তাহলে টাইম বাঁচবে, ওটাও ওয়ার্ড কাউন্ট হবে। ঠিক আছে? এবার কি প্রসেস? বাই এ স্টাফ রিপোর্টার কথাটি উল্লেখ করব। তাহলে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, বাংলায় আমরা যাকে বলি নিজস্ব সংবাদদাতা, বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে? এইবার শুরু করব, কি বললাম এরপরে থাকে অ্যাড্রেস লাইন ও ডেট লাইন। ধরো আজকের ওই 12ই জুন দিয়ে শুরু করব। ঠিক আছে? তাহলে ধরো জায়গাটার নাম আমি কি বললাম, জায়গার নাম যদি দেওয়া না থাকে আমি নিজের মতো লিখে নেবো না, কি তার জায়গায় কি ব্যবহার করব? XYZ জায়গার নাম, তারপরে কমা দিয়ে ধরো জুন 12 বা 12 জুন, জুন 12 2025। এবার কি কোলন দেব, দিয়ে লেখা স্টার্ট করব। এইবার শোনো ভালো করে, রিপোর্টটা কারো মনে প্রশ্ন আসতে পারে যে কতগুলো প্যারাতে লিখবো। ঠিক আছে? রিপোর্টটা জেনারেলি আমরা দুটো প্যারাতে লেখার চেষ্টা করব। ঠিক আছে? দুটো প্যারাতে লেখার চেষ্টা করব। এইবার তাড়াহুড়োর কারণে পরীক্ষাতে যদি একটা প্যারা করে ফেলো, যেন প্যারাটা একটা হলেও যেন আমার দুটোর বিভাজনটা বোঝা যায়। তাহলে দুটো প্যারা যদি করি, ফার্স্ট প্যারাতে আমাদের কি থাকবে? ফার্স্ট প্যারাতে থাকবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। ঠিক আছে? কোথায় ঘটেছিল, কি ঘটেছিল। আর দ্বিতীয় প্যারাতে থাকবে ঘটনার বিস্তারিত বিবরণ। তাহলে রিপোর্ট লিখবো আমি দুটো প্যারাতে। ফার্স্ট প্যারাতে আমাদের কি থাকবে? ফার্স্ট প্যারাতে থাকবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ কি ঘটেছিল, কোথায় ঘটেছিল। আর দ্বিতীয় প্যারাতে থাকবে ঘটনার বিস্তারিত বিবরণ। ক্লিয়ার? তো এবার লেখা স্টার্ট করি, চলো। আরেকটা কি,
টাইটেলের সঙ্গে না এই বডির কোনো প্রথমেই শুরুতে এই যে টেরিবল কোনো ওয়ার্ড আমি যাতে কপি না হয় সেটা চেষ্টা করব, ঠিক আছে? মানে তার সিনোনিম লেখার চেষ্টা করব। তাহলে টেরিবলের জায়গায় আমি আর কি লিখতে পারি? টেরিবল মানে ভয়ঙ্কর, হরিবল মানে ভয়ঙ্কর। তাহলে ধরো এবার লিখব কি যে এ হরিবল বাস অ্যাক্সিডেন্ট, এখানে আবার শুধু অ্যাক্সিডেন্ট লিখো না, কারণ আমি একবার অ্যাক্সিডেন্ট লিখেছি। এবার বারবার যদি অ্যাক্সিডেন্ট লিখে যাই, আমি কোন অ্যাক্সিডেন্ট সেটা যদি পাঠক না দেখতে পায় তাহলে রিপোর্ট তার পড়বে না। তাহলে এ হরিবল বাস অ্যাক্সিডেন্ট, এ হরিবল বাস অ্যাক্সিডেন্ট। এইবার ঘটেছিল কি, রিপোর্ট জেনারেলি কি পাস্ট টেন্সে লিখতে হয় আর কি প্যাসিভ ভয়েসে লিখতে হয়। পাস্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস, তাহলে মিক্সড করে পাস্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস দুটোতেই লিখবো। এইবার এখানে অনেকজনের গোলমাল লেগে যায় যে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটেছিল XYZ এরিয়াতে 12ই জুন, ঠিক আছে? এটার ইংরাজি কি? একটি ঘটনা ঘটেছিল এর ইংরাজি কি? কেউ অনেক যে কনফিউজড হয়ে যাও যে ওয়াজ হ্যাপেন্ড হবে না হ্যাড হ্যাপেন্ড হবে, তা ওই বিতর্কে আমরা যাব না, ঠিক আছে? একটা ফ্রেজ ইউজ করবো কি, a horrible bus accident took place took place কোথায়? near near XYZ এরিয়া। এইবার দেখো ভালো করে, এখানে আমি ডেটটা কি দিয়েছি? 12ই জুন। তাহলে ঘটনাটা যেদিনকার ঘটনা সেদিনকে তো ছেপে দেবে না, তাহলে তার ঘটনাটা আমি আগের দিনে লিখবো। তাহলে এরিয়া অন কি 11th জুন, অন 11th জুন। এইবার টাইম যদি দেওয়া থাকে তো আমি সেই টাইমটা উল্লেখ করব, যদি দেওয়া না থাকে একটা টাইম আমি উল্লেখ করব, ঠিক আছে? কারণ কি রিপোর্টে একটা স্পেসিফিক টাইম থাকলে টাইমটা দিলে তো তবে বোঝা যাবে যে কখন ঘটনাটা ঘটেছিল। তাহলে হরিবল ব্যাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার XYZ এরিয়া অন 11th জুন অ্যাট ধরো 7:30 AM, 7:30 AM। তাহলে প্রথমে আমি কি লিখলাম? একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটেছিল XYZ এর এরিয়ার কাছে কবে? অন 11th জুন, কখন? 7:30টায়। এবার কি ঘটেছিল? দেখো, আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ার্ড কিন্তু ওয়ার্ড লিমিটটা বাড়তে হবে। শুধু যদি ঘটনাটা ঘটেছিল এতজন আহত হয়েছিল ওটা লিখে ছেড়ে দিই তাহলে নাম্বার পাবো না কিন্তু। তাহলে ওয়ার্ড লিমিট বাড়াবো কিভাবে? ঠিক আছে, দেখো এবার কি কারণ হিসেবে আমি কি লিখতে পারি? যে দুটো বাস কোনো একটা রুট থেকে আসছিল, একটা বাস অন্য একটা রুট থেকে আসছিল, আর একটা বাস অন্য একটা রুট থেকে আসছিল, সেই দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা আমি কি যদি ধরো পার্থক্যটা বুঝবে, ঠিক আছে? ধরো আমি এখানে লিখলাম, এখানটা কিছুক্ষণ বন্ধ রাখছি, ধরো এটা লিখলাম যে এ বাস ওয়াজ কলিডেড বা কোলাইডেড, অনেকজন বলো কলিশন, কলিডেড with an with an another bus with an another bus face to face, মুখোমুখি, ফেস টু ফেস, বুঝবে ভালো করে এটা। এইবার দেখো আমাদের ওয়ার্ড কতগুলো হলো, দেখো আমি এখানে কি লিখলাম যে একটা বাস অন্য একটা বাসের, একটা বাসের সঙ্গে অন্য একটা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এখানে কটা ওয়ার্ড হলো কাউন্ট করি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। আর্টিকেল প্রিপোজিশনকে জেনারেলি ধরে না, তাও আমি বোঝানোর জন্য 10টা ধরলাম, ঠিক আছে? 10টা ওয়ার্ড। এইবার আমাকে কি বললাম যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ার্ড লিমিটও কিন্তু বাড়াতে হবে। এইবার দেখো আমি যদি ওই সেন্টেন্সটাই এরকম ভাবে লিখি তাহলে কি লিখবো? দেখো ওয়ার্ড লিমিট কিভাবে বাড়াবো সেটা কিন্তু ভালো করে দেখবে। ওয়ার্ডটা কিভাবে বাড়াবো, ওয়ার্ড কাউন্ট, লিমিট নয় সরি। এইবার ধরো লিখলাম যে এ বাস কামিং ফ্রম, এ বাস কামিং ফ্রম। এইবার ধরো আমি একটা জায়গার নাম দিলাম যে এ বি, এ বি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ওয়াজ collided with an another bus
with an another bus coming from with an another bus coming from, ধরো বললাম যে এম এন স্টপেজ বা এম এন বাস স্ট্যান্ড বা এম এন এরিয়াও লিখতে পারো তোমরা, এম এন এরিয়াও লিখতে পারো, এম এন বাস স্ট্যান্ডও লিখতে পারো, এম এন লোকালিটি লিখতে পারো, ঠিক আছে, এম এন বাস স্ট্যান্ড। তাহলে কি, এবার দেখো এখানে কটা ওয়ার্ড হলো দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা। তাহলে শুধু যদি আগেরটায় কটা হয়েছিল 10টা, তো শুধু যদি আমি দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ওটা লিখে দিতাম তাহলে কিন্তু আমার 6টা ওয়ার্ড কম পড়তো। কিন্তু আমাকে পরীক্ষার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়ার্ড কিন্তু আমাকে পূরণ করতে হবে। তো আমরা ওয়ার্ড বাড়াবো কিভাবে, তখন একটা বাস কোথা থেকে আসছিল স্টপেজটা উল্লেখ করব, অন্য একটা বাস সেটাও তো কোনো না কোনো জায়গা থেকে আসছিল সেটা উল্লেখ করব, এবার তাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, ঠিক আছে, কামিং ফ্রম এমএন বাস স্ট্যান্ড। এবার দেখো এখন কি মুখোমুখি, ফেস টু ফেস, ফেস টু ফেস, তাহলে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তাহলে প্রথম প্যারাতে কি থাকবে বললাম, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। তাহলে কি, এ হরিবল বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার XYZ এরিয়া অন 11th জুন অ্যাট 7:30 AM। তাহলে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটেছিল XYZ এলাকায় 11ই জুন সকাল 7:30টায়। কি হয়েছিল, এ বাস কামিং ফ্রম এবি বাস স্ট্যান্ড ওয়াজ কলিডেড উইথ অ্যান অ্যানাদার বাস কামিং ফ্রম এমএন বাস স্ট্যান্ড ফেস টু ফেস। তাহলে এবি বাস স্ট্যান্ড থেকে আসা একটি বাস অন্য একটি বাস যেটি এমএন বাস স্ট্যান্ড থেকে আসছিল তাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এবার শুধু এইটারই বিবরণ দিতেই যাব তা কিন্তু করব না। তাহলে দেখো আমাদের ঘটনাটা ঘটে গেল, সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলাম, এবার কি ফলাফল কি ঘটেছিল সেটা লিখবো। তাহলে বাংলাটা আগে ভাববো, ঠিক আছে, যাদের ধরো ইংলিশে দুর্বল না আগে বাংলাটা ভেবে নেবে সেইটা ট্রান্সলেট করবে। এবার এটা একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে পরের প্যারা থেকে কি লিখবো, যে এর ফলস্বরূপ 10 জন মারা গিয়েছিল, আর ধরো তোমার পয়েন্টে কতজন মারা গিয়েছিল আর কতজন আহত হয়েছিল উল্লেখ করা নেই। তাহলে আমি নিজের মতো লিখতে গিয়ে এমন কিছু র্যান্ডামলি ডেটা লিখে দেবো না যেটা অবাস্তব। তুমি লিখে দিলে যে দুটো বাসে 300 জন মারা গিয়েছিল 600 জন আহত হয়েছিল, কোনদিন থাকে দুটো বাসে 300 জন 600 জন? তাহলে একটা যেন রিজনেবল ডেটা হয়, ঠিক আছে। তাহলে কি লিখবো, অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ, এই অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এর কথা মানে হচ্ছে এর ফলস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ এর ফলস্বরূপ কি হয়েছিল, 10, দেখো 10 পিপল লিখবো না, আমরা বাস্তববাদী হব রিপোর্ট লেখার সময়, 10 প্যাসেঞ্জার্স লিখবো। তাহলে 10 প্যাসেঞ্জার্স, 10 প্যাসেঞ্জার্স ওয়ার, 10 প্যাসেঞ্জার্স ওয়ার died and 35 passengers and 35 passengers were died and 35 passengers, প্রতিটা পদে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়ার্ড কিন্তু আমাকে বাড়াতে হবে। অ্যান্ড 35 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল লিখে দিতে পারতাম। তাহলে আমি ওখানে আরেকটা ওয়ার্ড বাড়াবো কি হবে, 35 প্যাসেঞ্জার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, গুরুতর আহত হয়েছিল। তারপর সিরিয়াসলিটা লিখে আমার আরেকটা ওয়ার্ড বাড়লো, প্লাস আমার কি লেখাটা শুনতেও ভালো লাগবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ 10 প্যাসেঞ্জার্স ওয়ার ডায়েড অ্যান্ড 35 প্যাসেঞ্জার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড। এইবার ধরো কারো মনে পড়ছে না যে এরপরে কি লিখবো, যখনই মনে পড়বে না বা আমি লিখতে পারবো না আটকে যাব, তখনই কি আগে বাংলা ভাববো। তাহলে কি, যারা ইনজিওর্ড হবে তাদেরকে কি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলে সেইটা আবার নিজের মতো করে লিখবো। তাহলে কি লিখবো, এখান থেকে লেখো, দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, দ্য ইনজিওর্ড দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার sent
the injured passengers were sent to the, এবার দেখো শুধু হসপিটাল লিখে দিতে পারতে, এবার আমাকে ওয়ার্ড বাড়াতে হবে, তাহলে আমি লোকাল হসপিটাল কথাটা উল্লেখ করব। তাতে কি হবে, আমার যেমন ওয়ার্ড বাড়বে, সেরকম কোনো কারো অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই কি ধরো কোথাও বর্ধমানে ঘটেছে, তাকে কি কলকাতা নিয়ে যাবে আগে? তার তো প্রাথমিক প্রাইমারি ট্রিটমেন্টটা দরকার, তাহলে স্থানীয় হাসপাতালে আগে নিয়ে যাওয়া হয়। তাহলে লোকাল কথাটা উল্লেখ করার মাধ্যমে আমার কি হবে, একটা ওয়ার্ড যেমন বাড়বে সেরকম রিপোর্টের বাস্তবতাও বাড়বে। তাহলে প্যাসেঞ্জার্স ওয়ার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল। লোকাল হসপিটাল কেন নিয়ে গেছে হয়েছিল, এখানে আমি ছেড়ে দিতে পারতাম, কারণ হসপিটালে ট্রিটমেন্ট করতেই নিয়ে যাওয়া হবে, কিন্তু আমাকে ওই ওয়ার্ড বাড়াতে হবে। তাহলে লোকাল হসপিটাল ফর ট্রিটমেন্ট, ফর ট্রিটমেন্ট। তাহলে কি, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, এর ফলস্বরূপ কি, 10 প্যাসেঞ্জার্স ওয়ার ডায়েড, 10 জন যাত্রী মারা গিয়েছিল, অ্যান্ড 35 প্যাসেঞ্জার্স, এবং 35 জন যাত্রী ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, গুরুতর আহত হয়েছিলেন। তারপরে কি, দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, আহত যাত্রীদেরকে ওয়ার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, এবার পরের পার্টে লিখবো, উপর পার্টটা মুছে, আবার এখান থেকে কিন্তু লেখা চলছে, আমার দুটো প্যারাতে লিখবো। এবার দেখো এখানেও আবার কি হবে বলতো, অনেকজনের যে এর পরে কি লিখবো সেটার খুঁজে পাবো না, অনেকজন কি করে দিয়ে রিপোর্টটা এইটুকু লিখে লিখে ছেড়ে দেয়। ঠিক আছে, তো যখনই কি বললাম যে আমার মাথায় আসবে না যে আমি এরপর কি লিখবো, তখন কোনো না কোনো বাস অ্যাক্সিডেন্ট তো কখনো পেপারে পড়েছে তো, বা কোনো হয়তো কেউ দেখেওছো বাস অ্যাক্সিডেন্ট, তো সেই ঘটনাগুলো কি কি ঘটে সেখানে, সেইটা মনে মনে করার চেষ্টা করবো, এবার সেইটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করব। ঠিক আছে, দেখো অ্যাক্সিডেন্ট হলে কি হয় বলো তার, দেখবে এবার পয়েন্টে যদি উল্লেখ না করা থাকে তাহলে তো আমি নিজের মতো ব্যবহার করতে পারি। তাহলে দেখবে উত্তেজিত জনতা, কিছু উত্তেজিত হয়তো সেখানকার খারাপ রাস্তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে, তাহলে দীর্ঘদিন ধরে ধরো অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও একটা, এবার জনগণ তো দেখছে, সেখানকার লোকাল জনগণ, তাহলে কি করে দেখবে, হয় উত্তেজিত জনতা দেখবে রাস্তাটা ব্লক করে দেয়। ঠিক আছে, যানবাহন চলাচল স্থগিত করে দেয়, তাহলে সেটা লিখবো তারপরে। তাহলে কি লিখবো, দ্য এজিটেটেড, উত্তেজিত ইংরেজিতে এজিটেটেড, the agitated people, the agitated শব্দটার মানে হচ্ছে উত্তেজিত, the agitated, AGITATED, the agitated people। দেখো এজিটেটেড পিপল লিখে দিতে পারতাম, কিন্তু ওখানকার স্থানীয় লোক উল্লেখ করবো, তাহলে আমার ওয়ার্ডও বাড়বে আবার বাস্তবতা আসবে। তাহলে দ্য এজিটেটেড লোকাল পিপল ব্লকড দ্য রোড, blocked the road, blocked the road for 2 hours। এইবার দেখো রাস্তাটা 2 ঘন্টা ব্লক করলে তো হবে না, তার যথাযথ কারণ থাকতে হবে। এইবার কি লিখবো, এটা যখনই লিখবো না, দেখো আমি আর একটা পয়েন্ট পেয়ে যাব, যে এখান থেকে আর একটা সেন্টেন্স আমার কি লেখা যায়। দেখো আমি খারাপ রাস্তা উল্লেখ করতে পারি, যে ওখানকার খারাপ রাস্তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই জন্য জনগণের ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকেই তারা রাস্তাটা ব্লক করেছিল। তাহলে কি লিখবো এরপরে, যে অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে কি, বারবার বলছি বাংলাটা ভাববো, ধরো তাদের মতে এই রাস্তার খারাপ বেহাল দশা এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, বা এই রাস্তার বেহাল দশার জন্য এরকম অ্যাক্সিডেন্ট বারবার ঘটতেই থাকে। তাহলে কি লিখবো, অ্যাকর্ডিং টু দেম, দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য রোড, দ্য পুয়ার কন্ডিশন, দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য রোড, of the road leads to, মানে অ্যাক্সিডেন্ট ঘটতে ঘটায় আর কি, এই কারণটা। বা কেউ যদি বলতে পারে যে দ্য অ্যাকর্ডিং টু দ্য টু দেম দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য রোড
ওয়াজ দ্য মেন কজ অফ দিস টাইপ অফ অ্যাক্সিডেন্ট, এটাও লিখতে পারো। তাহলে রোড লিডস টু ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট, বারবার অ্যাক্সিডেন্ট, ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট, ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট ইন দিস লোকালিটি, ইন দিস এরিয়া বা লোকালিটি। তাহলে কি, উত্তেজিত জনতা রাস্তাটা 2 ঘন্টার জন্য ব্লক করে দিয়েছিল, কারণ তাদের মতে কি, যে এই বেহাল দশা, রাস্তার এই বেহাল দশা এরকম বারবার অ্যাক্সিডেন্টের জন্ম দেয় এখানে, মানে এই বেহাল দশার জন্য বারবার এই এরিয়ায় অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে। তাহলে দেখো আবার কারো মনে হতে পারে এরপরে কি লিখবো। তাহলে দেখো, রাস্তাটা যদি ধরো সকালে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সারা দিন 24 ঘন্টা যদি ব্লক থাকে, সেটা কি বাস্তবসম্মত নয়। তাহলে পুলিশ আসে, দিয়ে পুলিশ কি সেই অবরোধটা তোলে। তাহলে কি লিখবো, দ্য পুলিশ, দ্য লোকাল পুলিশ, লোকাল পুলিশ বা পুলিশ কেম টু দ্য স্পট, লোকাল পুলিশ লেখা দরকার নেই, লিখবো পুলিশ কেম টু দ্য স্পট, পুলিশ কেম টু দ্য স্পট, কেম টু দ্য স্পট অ্যান্ড কি করেছিল, ক্লিয়ার, ক্লিয়ার্ড বা ওপেন্ড দ্য ব্লকড রোডস, কোন রাস্তাটা যেটা বন্ধ ছিল, দ্য ব্লকড রোড। এবার শুধু তো অবরোধ তুলতে আসে না পুলিশ, কি করে, ইনভেস্টিগেট করতেও আসে। তাহলে পুলিশ কেম টু দ্য স্পট অ্যান্ড ক্লিয়ার দ্য ব্লকড রোড অ্যান্ড কি, অ্যান্ড স্টার্টেড দেয়ার, অ্যান্ড স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন, অ্যান্ড স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন। তাহলে পুলিশ ওখানে এসেছিল ওই অবরুদ্ধ রাস্তাটাকে ঠিক করেছিল যাতায়াতের জন্য, আবার আর কি করেছিল, তাদের ইনভেস্টিগেশন শুরু করেছিল, অ্যান্ড স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন। এইবার দেখো, এত দূর লেখার পরেও অনেকজন আবার আটকে যাবে। তাহলে এরপরে কি লিখবো, দেখো এরপরে তুমি কোনো একটা সাক্ষীকে নিয়ে আসতে পারো, যে সাক্ষীর মতে দুটো বাসেরই বেপরোয়া গতি, সেটা উল্লেখ করতে পারো। তাহলে এইগুলো আমি বলে দিচ্ছি, এইগুলো কিন্তু মাথায় রাখবো, যে যখন আমার দেখবো ওয়ার্ড লিমিটে বাড়াতে পারছি না, তাহলে লিখবো কি, যে বেশ এটা লিখিয়ে দিই, ধরো এরপর থেকে, যে অ্যাকর্ডিং টু অ্যান, এটা লিখবো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু আ লোকাল পিপল, একজন স্থানীয় জনতার মতে, অ্যাকর্ডিং টু আ লোকাল পিপল দ্য আনকন্ট্রোলেবল স্পিড, আনকন্ট্রোলেবল স্পিড of both the buses, of both the buses and the poor condition, বেশ ওটা একবার লিখেছি যখন, পোর কন্ডিশনটা লিখবো না। তাহলে বাসেস ওয়ার দা, তাহলে দা আনকন্ট্রোলেবল স্পিড অফ বোথ দা বাসেস। আচ্ছা, এখানে অনেকজন গোলমাল লেগে যাবে, অনেকজনের কনফিউশন লেগে যাবে, যেখানে ওয়াজ ব্যবহার করব না ওয়ার ব্যবহার করব। দুটো বাসের কথা বলেছি। এ দেখো আমাদের সাবজেক্টটা কি বলো তো, অ্যাকর্ডিং টু লোকাল দা আনকন্ট্রোলেবল স্পিড, স্পিডটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে স্পিড, এটা সিঙ্গুলার, স্পিড অফ বোথ দা বাসেস ওয়াজ দা, দুটো বাসের স্পিড মানে সেটা প্লুরাল তা নয়, আমার সাবজেক্ট হচ্ছে মেন স্পিডটা, ঠিক আছে। তাহলে বাসেস ওয়াজ দা মেন কজ, মেন কজ
of this main cause of this accident, মেন কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। তাহলে কি, যে পুলিশ এসেছিল সেই অবরুদ্ধ রাস্তাটা যাতায়াতের উপযোগী করে তুলেছিল এবং তাদের তদন্ত শুরু করেছিল। একজন স্থানীয় লোকের মতে কি, যে দুটো বাসেরই বেপরোয়া গতি ছিল এই অ্যাক্সিডেন্টটার মূল কারণ। এইবার দেখো, এবার কি লিখবো, আর একটা জিনিস লিখতে লিখতে আমি একদম এক্সটেন্ড করিয়ে যাব, সেটা কিন্তু করব না, কারণ আমাদের শুধু ডেসক্রিপটিভের রিপোর্টই থাকে না, আরও অনেক টপিক থাকে। তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি মোটামুটি সব টপিকগুলো কভার কভারগুলো মেনটেন করব, ওয়ার্ড লিমিট মেনটেন করব, কিন্তু লিখতেই যাব তা কিন্তু করব না। ঠিক আছে, তাহলে শেষ কোথা দিয়ে করব? দেখো, আর একটা জিনিস হয়, দেখবে স্থানীয় যারা বিধায়ক মহাশয় থাকেন তারা আসেন এবং তারা কিছু ক্ষতিপূরণ ঘোষণা করেন, দেখবে করে তো। তাহলে ওই লেখাটা দিয়ে আমরা শুরু করব, শেষ করব, সরি। তাহলে কি লিখব? দ্য অনারেবল, এখানে যেন ভুলবশত কেউ নাম লিখিয়ে দিও না, নিজ নিজ রেসপেক্টেড এরিয়ার নাম। তাহলে দ্য অনারেবল এমএলএ, লোকাল এমএলএ, দ্য অনারেবল লোকাল এমএলএ, অনারেবল লোকাল এমএলএ কেম টু দ্য স্পট, এবার তিনি এসে কি করেন, ধরো একটা ক্ষতিপূরণ ঘোষণা করেন, ক্ষতিপূরণ দেন, আর কি করেন, যে এই রাস্তাটা বেহাল দশা ঠিক করার একটা প্রতিশ্রুতি দেন। ঠিক আছে, সেইগুলো উল্লেখ করব। তাহলে দ্য অনারেবল লোকাল এমএলএ কেম টু দ্য স্পট অ্যান্ড অ্যান্ড announced announced a compensation, আর এই যে ক্ষতিপূরণটা লিখবো না, সেটা যেন একটা রিজনেবল অ্যামাউন্ট হয়। লিখে দিলাম যে আমি 1 কোটি টাকা দিয়েছিল বা 20 লাখ টাকা, এরকম যেন নয়। জেনারেলি হয় কি, তাহলে দ্য অনারেবল লোকাল এমএলএ কেম টু দ্য স্পট অ্যান্ড অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ রুপিজ, ধরো বললে 50,000 রুপিজ, 50,000 টু দ্য ডিজিজড, মৃত যাত্রীদের, ডিজিজড প্যাসেঞ্জার্স and rupees 5,000 to the injured passengers, তাহলে কি না, মাননীয় স্থানীয় এমএলএ ওখানে এসেছিলেন, জায়গাতে এই দুর্ঘটনাস্থলে এসেছিলেন এবং কি করেছিলেন, যে 50,000 টাকা মৃত যাত্রীদের জন্য ক্ষতিপূরণ বাবদ ঘোষণা করেছিলেন, আর কি করেছিলেন, 5,000 টাকা আহত যাত্রীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন। আর কি, এবার একটা অ্যাড করবো জাস্ট, অ্যান্ড অ্যাসিওর্ড, মানে আশ্বস্ত করেছিলেন, অ্যান্ড অ্যাসিওর্ড টু টেক necessary action to avoid this kind of accident, এইবার এইখানে লেখাটা শেষ করব। দেখো, আরো অনেক কিছু লেখা যায়, কিন্তু আমাদেরকে কন্টেন্টের সাথে সাথে টাইম লিমিটটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি, শেষ প্যারাতে আমি কি লিখলাম, যে স্থানীয় লোকাল এমএলএ ওখানে এসেছিলেন এবং মৃত যাত্রীদের 50,000 টাকা ক্ষতিপূরণ এবং আহত যাত্রীদের 5,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। আর কি, তিনি আশ্বস্ত করেছিলেন যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এখানে লেখাটা শেষ করব। এবার তাহলে কি বললাম প্রথমে,
রিপোর্ট মেনলি আমি দুটো প্যারাতে লেখার চেষ্টা করব। ফার্স্ট প্যারাতে থাকবে আমাদের কি, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, কি হয়েছিল, কোথায় হয়েছিল। আর দ্বিতীয় প্যারায় থাকবে ঘটনার বিস্তারিত বিবরণ। ঠিক আছে? আর কোনো পোস্টের নাম, কোনো জায়গার নাম যদি পয়েন্টে না উল্লেখ করা থাকে, আমি নিজে থেকে কোনো কিছু ইউজ করব না। ঠিক আছে? সেই জায়গায় আমি কি ব্যবহার করব, এক্স ওয়াই জেড এম এন এ বি এইসব। ঠিক আছে? আর কোনো পার্সোনাল মত, এটা কি বলতো, এটা হচ্ছে নন এডিটোরিয়াল রিপোর্ট। এখানে কোনো পার্সোনাল মতামত দেবো না। ধরো তুমি লিখে দিলে এরকম যে আমার মতে এই রাস্তাটা জন্য দায়ী, এই তাই দায়ী, হয়তো তোমারই কোনো মন্তব্য, কিন্তু সেটা আমি ডাইরেক্টলি বলবো না। সেটা যে একজন স্থানীয় নেতার মতে বা স্থানীয় জনতার মতে। ঠিক আছে? পার্সোনাল ওপিনিয়ন আমি দেবো না। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে ফরম্যাট। দেখো, ফরম্যাট আর একটা ডেমো রিপোর্ট। তাহলে আমরা এই ধরনের রিপোর্ট, সেটা কারেন্ট টপিকের উপর বেস করে বা আরো বিভিন্ন টাইপের উপর বেস করে, যেটা আপকামিং ডাব্লিউবি তে বলো, পিএসসি মিসলিনিয়াসে বলো, পিএসসি ক্লার্কে যা লাগবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা কিন্তু করব। আজকে রিপোর্ট হলো, রিপোর্ট চলতে থাকবে, তার সাথে প্রেসি শুরু হবে, ট্রান্সলেশন শুরু হবে। আর এই ধরনের ক্লাসের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যদি চাও ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে ক্লাস করতে, তাহলে আমাদের নতুন যেটা অপারেশন সিন্দুর ব্যাচ, সেটা নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সেখানে ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবে আমাদের সঙ্গে, কথা বলতে পারবে, কার কি সমস্যা সেটা বলতে পারবো। আর আমাদের বলতে পারবে তোমরা, আমরা কোনো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেরকম ইংলিশ ক্লাস চলছে সেরকম চলবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।